জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে সাংবিধানিক বাধা কাটল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে দলীয় সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচন করা যাবে না। হাইকোর্টের রায় আরও বলা হয়, বেআইনিভাবে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই রায়ে সংবিধান সংশোধনে ফিরেছে গণভোটের বিধান। আদালত তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। গণতন্ত্রকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পরে এ নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আজকের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর ক্ষেত্রে প্রধান বাধা কেটেছে। তবে আপিলের রায় হলে এ ব্যবস্থা পুরোপুরি ফিরবে। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। পরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ব্যবস্থা ফেরাতে পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিট করা হয়। আজ এ নিয়ে রায় দিল হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং পরবর্তীতে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন। কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 18 ফেব্রুয়ারি। সকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এর আগে আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী সহ 13 জনকে। এর বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয়। নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। সরকারি কর্মকর্তাদের স্যার বলার প্রয়োজন নেই, ভাই আপু ডাকা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এদিকে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পেয়েছে এমন দৃষ্টান্ত কম বলেও জানান তিনি। মিনিং অফ সার্ভেন্ট, এতদিন অনেকে বলতো কি সেবক, অথবা এই জাতীয় কিছু পরিপূরক শব্দ। আমি বললাম আসল বাংলাটা বলেন, তখন বলে যে চাকর। তখন আমি ওনাদেরকে বলছি, প্রতিদিন একবার মনে করবেন যে আয়না একটা লাগাবেন, আমি চাকর, আমি চাকর, তাহলে কাজ হবে। একজন আর একজনকে ফার্স্ট নেম ডাকবে, কিন্তু মিস্টার প্রেসিডেন্ট বলবে, ঠিক আছে না? তো কাজেই এটা মানে অনেকে মনে করে যে ভাই হইলে আমাকে বললে বোধহয় আমি খুব খুশি হয়ে যাব। আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি বলি যে আমাকে যদি দাদা বা নানা ডাকে তাইলে ঠিক আছে। বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।
ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্ববাসী জানে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। সকালে সিলেট মেরিন একাডেমির তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মত, প্রকৃত ইতিহাস সবার জানা। এর আগে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। সকালে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট একাডেমির কোর্স সম্পন্ন করা 41 জন সমুদ্র যোদ্ধা। এবছর সিলেট একাডেমি থেকে সর্বোচ্চ বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পান মাহমুদুল আলম সায়েম। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করে পঙ্গু করে দিচ্ছে, যার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। অন্তর্বর্তী সরকার শিক্ষার মান বাড়াতে কাজ করছে। আগামী দিনে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির অনলাইন লটারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, লটারি পদ্ধতি সকল শিক্ষার্থীদের জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র সংস্কার হতে হবে সংসদে, জনগণের মতাদর্শের বাইরে সংস্কার হলে ভুল হবে। সকালে রাজধানীর বিএসএমএমইউতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছিলেন এই বাংলাদেশে প্রথম। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। আবারও বায়ু দূষণ পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দূষণ নিয়ন্ত্রণে এরই মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে সুইস আইকিউ এয়ারে দিল্লির বায়ুমান সূচক ছিল 427। সোমবার বিকেল পর্যন্ত 24 ঘন্টার গড় বায়ুমান সূচক 379-তে থাকলেও রাত 10টার দিকে তা 400 পার হয়। দূষিত নগরীর তালিকায় বিশ্বের শীর্ষে উঠে আসে 3.5 কোটি বাসিন্দার এই জনপদ। দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ট্রাক প্রবেশ, রাস্তা ভবন সহ সব ধরনের নির্মাণ ও স্থাপনা ভাঙা ও মেরামত নিষিদ্ধ করা হয়েছে। সরকারি বেসরকারি অফিস আদালতে উপস্থিতি 50% নামিয়ে বাকিদের বাড়ি থেকে কাজের কথা বলা হয়েছে। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধেরও কথা ভাবছে প্রশাসন। কুয়ালালামপুরে বাংলাদেশের দেয়া 150 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 29 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেছেন নিশিতা আক্তার নিশি। এছাড়া হাবিবা ইসলাম 3টি ও আনিসা আক্তার নিয়েছেন 2 উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 149 রান করে বাংলাদেশ। এদিন ব্যাটারদের হয়ে সবচেয়ে বেশি 45 রান করেন জান্নাতুল মাওয়া। সাদিয়ার 31, ফাহমিদা ছোয়ার 26 ও ইভার ব্যক্তিগত 19 রানও চ্যালেঞ্জিং পুঁজি পেতে সহায়তা করেছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।